দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত আরও ১,৬৬৬। ঈদের দ্বিতীয় দিন নগরীর পথে কমেছে মানুষের উপস্থিতি। অযথা জনসমাগম ভয়ানক বিপদ ডেকে আনছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং লকডাউন শিথিলে বিশ্বে দ্বিতীয় দফা সংক্রমণের শঙ্কা। দেখছেন এটিএন নিউজ এট 6-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশাইখ। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তাঁরা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাঁদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫২২। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,১৬৬ জন, আর এই পুরো সময় সুস্থ হয়েছেন ২৪৫ জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। সোমবার ছিল ঈদ উল ফিতর, ছিল ছুটির আমেজ, তাই রাজধানীর করোনা পরীক্ষার ল্যাবে নমুনা দেওয়ার ভিড় ছিল কম। মঙ্গলবার দুপুরে যখন অনলাইন ব্রিফিংয়ে ২৪ ঘন্টার তথ্য তুলে ধরা হলো, তাতে দেখা যায় ওই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ৪,৪১৬ জনের। আগের দিনের নমুনা মিলিয়ে পরীক্ষা হয় ৫,০০০-এর বেশি। তাতে শনাক্ত হয়েছে ১,১৬৬ জন। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ১২তম সপ্তাহ চলছে। এর মধ্য দিয়ে দেশে মোট আক্রান্তের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। এ পর্যন্ত রাজধানীতে রোগী শনাক্ত হয়েছে ১৫,০০০-এর কাছাকাছি এবং এ পর্যন্ত শনাক্ত ৩৬,৭৫১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন। আমরা এলাকা দেখি ঢাকা ডিভিশনের ১৫ জন, চট্টগ্রাম ডিভিশনের ৪ জন এবং বরিশাল ডিভিশনের ২ জন। এ সময় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে সব বয়সীরাই রয়েছেন। ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরে ১ জন। এমন অবস্থায় করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। আবারও আমার ৩ ফুট দূরত্বের মধ্যে কেউ নাই বলে আমি মাস্কটা নামিয়েছি, কিন্তু আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে অবশ্যই, এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। এবারে worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতির খবর জানাবো। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৬,০৯,৫৮৫। সুস্থ হয়েছেন ২৩,৮৬,৩২১ জন এবং মৃতের সংখ্যা ৩,৪৮,৩১৯। এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৩৬,৭৫১। সুস্থ হয়েছেন ৭,৫৭৯ জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫২২। এবার ঈদের খবর জানাবো। নেই উপচে পড়া ভিড়, নেই কোলাহল। ঈদের দ্বিতীয় দিন রাজধানীর খোলা জায়গাগুলোতে মানুষের আনাগোনা ছিল অনেকটাই কম। আরো জানাচ্ছেন এদিকে আজাদ। জ্যৈষ্ঠের খরতাপ নেই, সবুজের মাঝে বইছে মৃদু হাওয়া, মিষ্টি রোদের ছোঁয়ায় নির্মল পরিবেশ। প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতেই খোলা জায়গায় কারো কারো ছুটে আসা। রিকশার প্যাডেল চেপেই চলে তাদের জীবন জীবিকা। ঈদের দিনের উপার্জন মোটামুটি ভালোই ছিল, তাই পরের দিনটিকে বিশ্রামের জন্য বেছে নিয়েছেন রিকশা চালক জাহাঙ্গীর আলম। বেশি কিছু চাই না, বেশি আশা করি না, চারক্ষরের ভালোবাসায় খুশি আমার মন, একটাই জবান, একটাই তো মন।
তাদের মতোই আরো 4 বন্ধুর দেখা মেলে। শারীরিক দূরত্ব মেনেই খোশ গল্পে মেতেছেন তারা। ছেলেবেলার ঈদে গায়ের মেঠোপথের নানা ছবি যেন ভেসে ওঠে তাদের স্মৃতিপটে। তো একসাথে সবসময় হইতে পারি না, কিন্তু আজকে ঈদের পরের দিনে আমরা একটু বের হয়েছি যে হাতের জেলে যে একটু আড্ডা মারিয়ে আই। শিশুদের বায়না রাখতেই বাবা মাকেও বের হতে হয়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে হঠাৎ বের হওয়ার কারণে শিশুদের মাস্ক পরানোর বিষয়টি মনে রাখেননি অনেকেই। তো ইচ্ছেই ছিল না যে বাইরে, কিন্তু গতকাল বলার পর আর সময় আর হাতে নেই, না তো অবশ্যই মাস্ক নেওয়া উচিত ছিল। আর যেহেতু নিকটে এই হিসেবে আর ততটা নেই। মনে করলাম যে ফাঁকা টাইম, এই কারণে আর কি যে মাস্ক নিয়ে আসছি। আবার এই করোনাকালে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেননি কেউ কেউ। যে মাস্কটা আমি নিতে ভুলে গেছি, মাস্কটা সবসময় আমার পড়ার টেবিলের উপরে থাকে, তা আমি আর ওই রুমে যাই নাই। এটা এমনি মনে ছিল না আর কি। কি মনে ছিল না? মাস্ক আনার। অলস সময় কাটাতেই ধানমন্ডিতে লেকের পানিতে গুটি কয়েক মানুষের মাছের খোঁজ। আতঙ্কের এই সময়ে সেখানেও দূরত্ব মেনে চলা। এখন এখানে ফাঁকা পাওয়ার কারণে দুটি সন্তানকে একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমি তাদেরকে এখানে নিয়ে আসছি। ঘরবন্দি জীবনে যারা হাঁপিয়ে উঠেছেন, স্বাস্থ্যবিধি মেনেই তাদের কারো কারো চন্দ্রিমা উদ্যানে বেড়াতে আসা। একটু সেফে ঘুরতে পারবে, লোকজন তেমন নেই, আর খুব বেশি সময় থাকবো না, একটু ঘুরিয়ে নিয়ে আবার বাসায় চলে যাবো। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। সাধারণের জন্য সাধারণকে নিয়ে এটিএন নিউজ। তাই সুখে দুঃখে রোগে উৎসবে সবসময় সাধারণের সঙ্গে। প্রজাপতির ঈদ আনন্দ যেন তারই সিগনেচার। করোনায় বিষণ্ণ ঈদ উদযাপনেও ছিল তার ধারাবাহিকতা। সাধারণকে সঙ্গে নিয়ে ভালো থাকার, ভালো রাখার প্রচেষ্টা। দেখুন ফেরদৌস রহমানের রিপোর্টে। করোনায় বিচ্ছিন্ন বিশ্বে দূরত্ব বেড়েছে দেশ থেকে দেশের, মানুষ থেকে মানুষের। তবে এই সামাজিক দূরত্ব মনের ভালোবাসা প্রকাশে বাধ সাধেনি। এবার ঈদেও তাই কাছে থেকে দূরে কিংবা দূরে থাকা স্বেচ্ছাবন্দী আপনজনকে ভালোবাসা পৌঁছে দিতে এটিএন নিউজের প্রজাপতির ঈদ আনন্দ। আসলে গত বছর তিনি একটি মোটরসাইকেল নিয়ে এসেছিলেন, কিন্তু এবার তার দুঃখ যে তিনি আসতে পারছেন না, কিন্তু তাতে কি তিনি অনেক অনেক মন্তব্য করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ঈদের শুভেচ্ছা জানবেন আমাদের প্রজাপতির ঈদ আনন্দের। প্রতিবার কারওয়ান বাজারে এটিএন নিউজের সেই আয়োজনে ভালোবাসার অভিব্যক্তি, গান, গল্প, কবিতা প্রকাশ করতে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসতেন। করোনা কালেও সেই বন্ধন অটুট রাখতে ভার্চুয়াল সব মাধ্যম অবারিত। এই আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা যুক্ত হতে পারছেন। দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। মানুষের হৃদয় নিংড়ানো সেই ভালোবাসাটুকু সযত্নে প্রচার করছে এটিএন নিউজ। কারণ সাধারণের মনের কথাই আমাদের অমূল্য সম্পদ। করোনার সময় ঈদ কেমন গেছে? ঈদ তো গেছে মোটামুটি, আমরা কাটাইছি, কষ্টের ভিতর দিয়ে কাটাইছি। রাত তুমি ঈদের দিন কি করছো? ঈদের দিন কি করছো বলো। নামাজ পড়ছি। নামাজ পড়ছো? হ্যাঁ। এর আগে এটিএন নিউজের এই প্রোগ্রামটা আমি দেখছি গুহাতে, যখন ভালো লাগতো, অনেকে গান গাইতো, অনেক অনুষ্ঠান হইতো, এবং যারা যারা অফিসে ছিল তারা স্টাফরা মিলে একটা অনুষ্ঠান করতো, আনন্দ করতো। সেই আনন্দটা হচ্ছে না। বাট যেহেতু এখন আমি বাইরে থেকে আমার বাবা মাকে যে উইশটা করতে পারছি, আগে যারা দেখতাম তাদের বাবা মাকে করতে পারছি, সেটা এখন আমি পারছি। এর জন্য এটিএন নিউজকে ধন্যবাদ। ভালোবাসার প্রকাশ কেবল ভার্চুয়ালি সীমাবদ্ধ রাখা হয়নি। অন্যবার প্রজাপতির ঈদ আনন্দে যারা যুক্ত করেন সবাইকে, এবার তারাই ভালোবাসার বার্তা নিয়ে সাধারণের কাছে। ঢাকার রাজপথে তাদের মাধ্যমে যুক্ত হতে পেরেছেন যে কেউই। এই যে করোনার সময়তে ঢাকার যে সৌন্দর্য, এই ফাঁকা ঢাকা কেমন দেখতে, সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে যারা এই সময়টাতেও বেরিয়েছেন, কোনো না কোনো প্রয়োজনে ঘর থেকে একটু বেরিয়েছেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। ভালো লাগাটা ওই জায়গায় যখন আমি শুনি যে আমি যে এলাকাটিতে হয়তো কখনো যাইনি, সাংবাদিকতা করার কারণেও যাইনি, কিন্তু এই এলাকাটিতে আমি এরকম বুম ধরলাম, এরকম জিজ্ঞেস করলাম প্রজাপতির ঈদ আনন্দ, তিনি ঈদের শুভেচ্ছা দিবেন, তিনি আমাকে জানালেন তিনি আমাদের অনুষ্ঠানটি দেখেন। ভালোবাসার বন্ধনে কিছু পাওয়া অধিকার হয়ে যায়। সেই দাবি পূরণে প্রজাপতির ঈদ আনন্দ আছে, থাকবে। দুঃখ যতই আসুক, সাধারণের সঙ্গে সাধারণের হয়ে থাকাই এটিএন নিউজের সফলতা। ফেরদৌস রহমান,
এটিএন নিউজ, ঢাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অযথা ঘোরাফেরা করছেন, হাট বাজারে জনসমাগম করছেন, তাদের এই উদাসীনতা ভয়ানক বিপদ ডেকে আনছে। মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, এর ফলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আগামী কিছুদিন পরিস্থিতি বাংলাদেশে আরও কঠিন হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। ধৈর্য হারা না হয়ে সাবধানতা অবলম্বনের জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি। যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন তাদেরও মনোবল না হারিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। এক শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় বান্দরবানের লুম্বিনী লিমিটেড নামে একটি পোশাক কারখানা লকডাউন করেছে প্রশাসন। সেই সাথে কারখানাটির 541 জন শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসেন জানান, সোমবার বিকেলে কারখানাটির এক শ্রমিক করোনা পজিটিভ হওয়ার খবরে রাতেই কারখানাটি লকডাউন করে দেওয়া হয়। পাশাপাশি আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবান জেলা শহরের কাছে মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় লুম্বিনী লিমিটেড নামের পোশাক কারখানাটি অবস্থিত। এতে প্রায় 550 শ্রমিক কাজ করেন। লকডাউন শিথিলের কারণে বিশ্বজুড়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ও বিস্তারের আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে নজরদারি অব্যাহত রাখা ও নিয়মিত করোনা পরীক্ষার উপর জোর দিয়েছে WHO। মেমোরিয়াল ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের সমুদ্র সৈকতগুলোতে অবাধে যাতায়াত করছে মানুষ। অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। 29 জুন পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে নতুন নির্দেশনা দিয়েছে জার্মানি। দেশটিতে লকডাউন শিথিলের পর গত এক মাসের কম সময়ে প্রায় 450 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। স্পেনে 2 মাসের বেশি সময় পর প্রথমবারের মতো পার্ক ও ক্যাফে খুলেছে। মানুষ পার্কে যেতে শুরু করেছে। এদিকে জার্মানি, আইসল্যান্ড, ইতালি, স্পেনে জিম ও সুইমিং পুল খুলেছে। সংক্রমণের হার কমে যাওয়ায় গ্রিস রেস্তোরাঁ খুলে দিয়েছে। আপাতত তারা গ্রাহকদের শুধু আউটডোর সার্ভিস দিতে পারবে। আগামী 15 জুন থেকে অপরিহার্য নয় এমন দোকান খোলা যাবে যুক্তরাজ্যে। অস্ট্রিয়া ও জার্মানির সঙ্গে সীমান্ত খুলে দিতে শুরু করেছে চেক রিপাবলিক। লকডাউন পুরোপুরি তুলে নিয়েছে ফিলিস্তিন। স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল, দোকান ও রেস্টুরেন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উগান্ডা। এদিকে ইকুয়েডরে করোনার বিস্তার ঠেকাতে কয়েকটি রাষ্ট্রীয় কোম্পানি বন্ধ ও বেতন স্থগিত করায় বিক্ষোভ করেছে অন্তত 2000 মানুষ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের কোম্পানি নোভাভ্যাক্স। সোমবার প্রতিষ্ঠানটি তাদের ভ্যাকসিন একজনের শরীরে প্রয়োগ করে এই পরীক্ষা শুরু করে। জুলাই মাসে এর ফল পাওয়া যেতে পারে। প্রাথমিক ধাপ সফল হলে তারা কয়েকটি দেশে দ্বিতীয় ধাপ শুরু করবে। বিশ্বজুড়ে 100টির বেশি ভ্যাকসিন তৈরিতে কাজ চলছে। এর মধ্যে যে কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, এদের মধ্যে নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি অন্যতম। গত এপ্রিলে নোভাভ্যাক্স তাদের ভ্যাকসিন হিসেবে NVX-CoV2373 শনাক্ত করার ঘোষণা দেয়। ইমিউন প্রতিক্রিয়া বাড়ানোর জন্য নোভাভ্যাক্স তাদের ম্যাট্রিক্স এম অ্যাডজুভান্ট সহায়ক ব্যবহার করছে। অ্যাডজুভান্ট মূলত ভ্যাকসিনকে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ব্যবহৃত হয়, যার মধ্যে বেশি পরিমাণ অ্যান্টিবডি উৎপাদন, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ সময় সুরক্ষার বিষয়টি যুক্ত থাকে। আবার দেশের খবর জানাবো। চিকিৎসা নেয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া করোনা পাল্টে দিয়েছে তার সবকিছুই। তারপরও প্রিয় মানুষের জীবন বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি। চিকিৎসকরাও ব্যস্ত করোনা টেস্ট ও আক্রান্তের চিকিৎসা নিয়ে। আমির রাবি তানিমের রিপোর্টে। ঈদ আসে প্রতি বছরই, কিন্তু এই মুহূর্তে ঈদের আনন্দের চেয়ে জরুরি জীবন বাঁচানো। আর মানুষটা যদি হয় মা, তাহলে মাকে সুস্থ করে তোলার এই যুদ্ধটাই সন্তানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মা যেভাবে সন্তানকে বড় করেছেন, আজ সন্তানই মাকে করোনা যুদ্ধে বাঁচানোর চেষ্টা করছে। I have nothing to say. I just love my mom. ঈদের দিন হওয়ায় সোমবার রাজধানীর অধিকাংশ হাসপাতাল ও ল্যাবে করোনার টেস্ট হয়নি। তবে পরদিনই শুরু হয়েছে করোনার নমুনা সংগ্রহ। বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে করোনার টেস্ট হচ্ছে এখন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে। ফলে কমেছে ভোগান্তি, কমেছে সংক্রমণের ঝুঁকি।
যে অনলাইনে যারা রেজিস্ট্রেশন করে না আসতো তারা অনেক টাইম দাঁড়ায় থাকতো, দেখা যেত একটা টাইমে তাদেরকে বলা হতো যে আর টেস্ট নেওয়া হবে না। তাদের কিন্তু এই যে সারাদিন যে 2-3 ঘন্টা করে ওয়েট করছে, এই ওয়েটটা করা লাগতেছে না। যে একটা দুর্ভোগ ছিল এখানে এসে সেবা নেওয়ার, সেই দুর্ভোগটা অনেকাংশে লাঘব হয়ে গেছে। আমরা যাতে একটু মানে মানুষের সহানুভূতির সাথে দেখে সেবাটা দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা সার্ভিস মানুষ পাচ্ছে এখান থেকে। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসাবে রোববার পর্যন্ত সারা দেশে 830 জন চিকিৎসক কোভিড-19 আক্রান্ত হয়েছেন। নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা 1700-র বেশি। তারপরও বিশেষায়িত হাসপাতালগুলোতে থেমে নেই ফ্রন্টলাইন ফাইটারদের যুদ্ধ। আমাদের এখানে স্ট্রোক, এপিলেপসি এবং অনেক হেড ইনজুরি, তারপর ট্রমার রোগী, তারপরে অনেক পেশেন্ট আসে যারা দেখা যায় জ্বর থাকে, অনেক সময় জ্বর থাকেও না, কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে। সেসব রোগী আমরা সাসপেক্টেড কেস হিসাবে ভর্তি করানোর পরে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো সেবা দিয়ে আমরা কোভিড-19 টেস্ট করার পরে যদি পজিটিভ হয় তখন আমরা এটা কোভিড হাসপাতালে ট্রান্সফার করি। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। এবার ATN নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ঈদের ছুটিতেও চিকিৎসকরা ব্যস্ত রোগী দেখা ও সন্দেহভাজন করোনা আক্রান্তদের স্যাম্পল কালেকশনে। সুরক্ষা বিধি মেনেই চলছে চিকিৎসা, তবে রোগীদের আরও সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশু হাসপাতাল থেকে ফিরে জানাচ্ছেন সাব্বির আহমেদ। হাসপাতালগুলোতে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি, কারণ এখানেই প্রতিদিন শত শত মানুষ আসছেন করোনার উপসর্গ নিয়ে। তাই অনেকেই পারতপক্ষে হাসপাতালে আসতে চান না অসুস্থ হলেও। তবুও নিরুপায় হয়ে আসতে হয় অনেককেই, কারণ বেশিরভাগ হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে সীমিত আকারে। ট্রমা হসপিটালে গিয়েছি, ওখানে কোনো ডক্টর নেই। হ্যাঁ, সাধারণ একজন ডক্টর আছে, কিন্তু উনি শিশু বিশেষজ্ঞ না। আমার দরকার আমার বাচ্চাটা অসুস্থ। ট্রিটমেন্ট পাইছি, অনুমান কইছে ওষুধটা খাওয়া আল্লাহ রহমতে সেরে যাবে। করোনার এই সময়ে চিকিৎসা দেয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই চিকিৎসকদের কাছে জানতে চাওয়া চ্যালেঞ্জকে তারা কিভাবে দেখছেন। এখন পর্যন্ত প্রায় আমি 30টা পেশেন্টের মতো দেখছি। এর মধ্যে আমরা বেশি পেয়েছি নিউমোনিয়া, যেটা আমরা বাচ্চাদের একটা শ্বাসকষ্ট। কিছু আমরা পেয়েছি ব্রঙ্কিওলাইটিস, এটাও নিউমোনিয়ার মতোই। তারপরে কিছু আছে বাচ্চাদের যে জ্বর, ঠান্ডা, কাশি, যেটা এইগুলোই বাচ্চার আমাদের কাছে এখন বেশি সমস্যাটা নিয়ে আসতেছে। শিশু হাসপাতালের টিন শেডের একটি অংশকে বিশেষভাবে তৈরি করা হয়েছে সন্দেহভাজন করোনা শনাক্তদের জন্য। কয়েকজন চিকিৎসকের তত্ত্বাবধানে এখানে চলছে নমুনা সংগ্রহ। বিভিন্ন জায়গা থেকে আসা নমুনা বিশেষায়িত ল্যাবে পরীক্ষা করছেন চিকিৎসকরা। আমরা তো আর জানি না কোন রোগী পজিটিভ বা নেগেটিভ, তো আমরা স্যাম্পল নিতেছি, বাইরে থেকে স্যাম্পল আসতেছে, রিসিভ করতেছি, এবং রোগী আসলে তাকে আমরা প্রয়োজনীয়ভাবে টিস্যু দিতেছি, তারপর এথানল দিতেছি, যাতে রোগী ঠিক থাকতে পারে, আমরাও ঠিক থাকতে পারি। যারা এখানে আসছেন তাদের জন্য একটি ছোট্ট পরামর্শ, যে তারা যখন আসবেন স্যাম্পল টেস্ট করার জন্য, তারাও যেন তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা পুরোপুরি মেনটেন করে তারপর এখানে আসেন। তো এখানে যারা কাজ করছেন তারা নিঃসন্দেহে এই করোনা যুদ্ধের ফ্রন্টলাইন যোদ্ধা। থ্যাংক ইউ ডক্টর। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। সিরাজগঞ্জের যমুনায় নৌকাডুবি, 2 জনের মৃতদেহ উদ্ধার। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি News@6-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সিরাজগঞ্জে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় শিশুসহ 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হয়েছেন অন্তত 10 জন।
পুলিশ জানায় দুপুরে এনায়েতপুর থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালির দিকে যাচ্ছিল। পথে স্থলচর এলাকায় অতিরিক্ত যাত্রী বোঝায় নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে অনেকেই পাড়ে চলে আসেন। পরে 2 বছরের শিশু ও পাশান আলী নামে একজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজদের উদ্ধারে কাজ চালাচ্ছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল 2 থেকে 4 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে গুরুতর আহত হয়েছেন মা ও 2 মেয়ে। যৌতুক সংক্রান্ত বিরোধে স্বামীর বাড়ির লোকজন এই কাজ করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, কেরোয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মীরগঞ্জে নিজ বাড়িতে 2 মেয়ে সুমাইয়া ও সুমিকে নিয়ে ঘুমিয়েছিলেন আনোয়ারা বেগম। পরে ভোরে জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ঘুমন্ত 2 বোন ও মায়ের গলা ও মুখ সহ বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের চিৎকারে লোকজন এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। দর্শক, যেমনটি আপনাদেরকে আগেই জানিয়েছি, সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবে 2 শিশু সহ 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা টেলিফোনে যুক্ত হচ্ছে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের সঙ্গে। ফেরদৌস, যারা নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধারে কি ধরনের তৎপরতা চলছে? এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইতিমধ্যেই কিন্তু 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতদেহ 3 জনের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হয়েছে। একজন পাশান আলী, 65 বছর বয়স, গয়নাকান্দি বেলকুচির বাসিন্দা তিনি। এছাড়া রয়েছেন শেখ কামাল হোসেন, 40 বছর বয়স, পিতা আব্দুল মজিদ, নাগরপুর টাঙ্গাইলের বাসিন্দা। এছাড়া এক শিশু রয়েছে, 3 বছরের একটি শিশু রয়েছে, তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলা প্রশাসক জানিয়েছেন স্থানীয়ভাবে উদ্ধার সম্ভব নয়, এজন্য ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। 5 সদস্যের একটি ডুবুরি দল রাজশাহী থেকে রওনা দিয়েছে। এছাড়া 8 সদস্যের স্থানীয় সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং শাহজাদপুরের 3টি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের 8 জন সদস্য রওনা দিয়েছে। তারা এখন ঘটনাস্থলে পৌঁছেনি। যেহেতু খরস্রোতা নদী এবং প্রবল স্রোত রয়েছে, এই জন্য ডুবুরি দল ছাড়া উদ্ধার কাজ সম্ভব নয় এবং উদ্ধার তৎপরতা শুরু হবে তখন ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছবে। এখনো উদ্ধার তৎপরতা কিন্তু শুরু হয়নি। সাইকুল, ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেরদৌস হাসানের সঙ্গে কথা বলছিলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি। সেখানে নৌকা ডুবিতে শিশু সহ 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। করোনা প্রসঙ্গে যে খবর জানাবো, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকার সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নীলুফার মঞ্জুর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাত 12:55 দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। 1974 সালের 15 জানুয়ারি ঢাকায় সানবিম স্কুল প্রতিষ্ঠা করেন নীলুফার মঞ্জুর। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি তার স্বামী। তিনিও করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-19 প্রোটোকল ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জানাজার পর নীলুফার মঞ্জুরকে দাফন করা হবে। এবার একটি শোক সংবাদ। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:40 ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে আনোয়ারা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার বয়স হয়েছিল 67 বছর। আনোয়ারা বেগম স্বামী, 3 কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মরদেহ নিয়ে যাওয়া হবে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার শাহঘাটাতে। সেখানেই তাকে সমাহিত করা হবে। এবার অর্থনৈতিক খবর জানাবো। চলতি অর্থ বছরে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 3,25,600 কোটি টাকা। সম্প্রতি এই লক্ষ্যমাত্রা 25,100 কোটি টাকা কমিয়ে 3,05,000 কোটি টাকা করা হয়েছে। কোভিডজনিত দুর্যোগ দীর্ঘায়িত হয় এই সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনও কঠিন হবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। এবারই আগের অর্থ বছরের তুলনায় রাজস্ব আয় কমতে যাচ্ছে। এর পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা। গত অর্থ বছরে 2,34,684 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। রাজস্ব বোর্ড জানিয়েছে, চলতি 2019-20 অর্থ বছর শেষে তা হতে পারে 2,20,000 কোটি টাকা। সেই হিসেবে চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রা থেকে রাজস্ব আদায় কমবে 1,05,600 কোটি টাকা। আর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে 80,500 কোটি টাকা রাজস্ব আদায় কম হবে। আগামী অর্থ বছরের বাজেট 11 জুন সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ঈদের ছুটিতে কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রতিবছর ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে ভয়াবহ কন্টেইনার জটের সৃষ্টি হয়। এবার মহামারী করোনা আর সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম বিঘ্নিত হয়েছে। ঈদের ছুটিতে কন্টেইনার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে অর্ধেক রেন্ট মওকুফ অন্যতম। এতে বন্দর ব্যবহারকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। আরও 1 মাস এই সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। মেডেল প্রেজেন্ট সুজলা সুফলা থাকছে এবারে। ফরিদপুরে এবছর লালমি ও বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এবছর ফরিদপুরের সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের 710 হেক্টর জমিতে কৃষকরা লালমি ও বাঙ্গি চাষ করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে যানবাহন ও হাটবাজার বন্ধ থাকায় উৎপাদিত ফসল নিয়ে বিপাকে পড়েছেন তারা। গত বছর 100 লালমি 3 থেকে 5,000 টাকায় বিক্রি হলেও এবছর দাম নেমে এসেছে 400 থেকে 500 টাকায়। বৃষ্টির কারণে খেতে পানি জমে অনেকের ফলনও নষ্ট হয়েছে। ফলে সব দিক দিয়ে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে চাষিদের। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। লাদাখ সীমান্তে উত্তেজনা, মুখোমুখি ভারত ও চীনের সেনাদল। এবং আইসিসির নতুন নিয়ম মানা খুব কঠিন হবে বললেন সুজন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে দেশে বাইরের খবর জানাবো।
ভারতের লাদাখ সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। পূর্ব লাদাখে সীমান্ত রেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে। 2017 সালে ডোকলাম সংকটের পর এবারই সীমান্তে দুদেশের সবচেয়ে বড় সেনা মোতায়েনের ইঙ্গিত মিলেছে। প্যানগং সো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনারা, সেখানে প্রায় 2500 সেনা মোতায়েন করেছে চীনও। অতীতের মতো এবারও ভারত চীনা সৈন্যদের বিরুদ্ধে গালওয়ান সীমান্ত অতিক্রম করার অভিযোগ তুলেছে, ফলে বাড়ছে উদ্বেগ। গত 5 মে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। ওই দিন দুদেশের সেনা সদস্যরা লোহার রড, পাথর ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুপক্ষেই বেশ কিছু সেনা আহত হয়। করোনার কারণে লকডাউনে থাকা সৌদি আরব ধীরে ধীরে স্বাভাবিকতায় ফেরার পরিকল্পনা নিচ্ছে। 21 জুনের পর সেখানে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার। আগামী 31 মে থেকে মক্কার মসজিদুল হারাম বাদে দেশের অন্যান্য মসজিদগুলো খুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে 20 জুন পর্যন্ত এটি বহাল থাকবে। সামাজিক দূরত্ব সুরক্ষা ব্যবস্থার উন্নতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। রমজানে জারি করা 24 ঘন্টার কারফিউ শিথিল করে বিকেল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত করা হয়েছে। কারফিউ পুরোপুরি শিথিলের পরিকল্পনা 21 জুনের পর। সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের কর্মক্ষেত্রে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও বন্ধ থাকছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে সম্প্রতি বহুল ব্যবহৃত হাইড্রক্সি ক্লোরোকুইনের পরীক্ষা বন্ধ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সাম্প্রতিক গবেষণায় এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হৃৎপিণ্ডের সমস্যা ও মৃত্যু ঝুঁকির বিষয়টি প্রমাণিত হওয়ার পর WHO এই সিদ্ধান্ত দিল। গবেষণায় আরও উঠে এসেছে এই ওষুধের ব্যবহার কোভিড-19 প্রতিরোধের ক্ষেত্রে তেমন কার্যকর নয়। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন তিনি চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে মূলত ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন নিয়মিত সেবন করছেন। এতে নাকি তিনি উপকারও পাচ্ছেন। রীতিমতো রাজনৈতিক চাপ প্রয়োগ করে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানিতে ভারতকে বাধ্য করেন। তারপরই থাইল্যান্ড ও তাইওয়ান এই ওষুধের ব্যবহার নিয়ে গবেষণা শুরু করে। ভারতেও করোনার অস্থায়ী ঔষধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহৃত হচ্ছে। এবারে খেলার খবর জানাবো। আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আর সে কারণে আজ রাত 10টায় ভক্তদের জন্য সারপ্রাইজ নিয়ে ফেসবুক পেজে লাইভে আসবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। 2005 সালে ইংল্যান্ডের বাংলাদেশ দলের প্রথম সফরে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে নিজের প্রথম ম্যাচের 2 ইনিংসে করেন 19 এবং 3। এরপর খেলেছেন আরও 69টি টেস্ট, 218টি ওয়ানডে এবং 86টি টি-20 ম্যাচ। 3 ফরম্যাটে তার সংগ্রহ 11,869 রান। আর সেই দিনটি স্মরণীয় করে রাখতে চান মুশফিক। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ ঘোষণায় জানিয়েছেন সবার পছন্দ হওয়ার মতো সারপ্রাইজ নিয়ে আসার কথা। লাগে না, ভালোই লাগে টু বি অনেস্ট। সবচেয়ে ভালো লাগার বিষয়টা এটা কি যে ওটা আমাকে একটা নতুন চ্যালেঞ্জ দেয়, যে অ্যাটলিস্ট হয়তো বা মানুষ ভাবে যে হ্যাঁ আমি গেলে হয়তো বা আর উইকেট পড়বে না, বা আমি গেলে হয়তো একটা 50 হবে বা 100 হবে। তো এটা আমার কাছে মনে হয় উপাধির চাইতে একটা রেসপন্সিবিলিটি আর একটা এক্সট্রা একটা প্রেশার লাগে, যেটা কিনা আমি অনেক এনজয় করি। আইসিসির নতুন নিয়মগুলো মানা ক্রিকেটারদের জন্য বেশ কঠিন হবে বলে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং গেম ডেভেলপমেন্ট প্রধান খালেদ মাহমুদ সুজন মনে করেন। এদিকে তামিমের ভার্চুয়াল আড্ডা আর অধিনায়ক হিসেবে তিনি কেমন করবেন সেটি নিয়ে কথা বললেন। করোনাকালে ঈদে বাসায় কেমন সময় কেটেছে তার, এটি নিউজকে জানিয়েছেন সেটিও। অবশ্যই কঠিন হবে। একজনের মানে একটা প্লেয়ার তো একটা নিজের একটা প্রিপারেশন আছে বা একটা মানে অভ্যাস হিসাবে অনেকদিন ধরে একসাথে করছে। অনেক বোলার যেমন সাইফুদ্দিন বলের মধ্যে চুমা দিয়ে প্রতিটা বল শুরু করার আগে চুমা দেয়, বা কেউ হয়তো বা বলটাকে সাইন না করে বল করতে চায় না। এগুলো তো আছেই। তো এই অভ্যাস থেকে বের হয়ে আসাটা ইজি হবে না। বাট আমার মনে হয় যেটা রুলস করেছে আইসিসি সেটা সবার কথা বিবেচনা করে ক্রিকেটের সবার মঙ্গলের কথা বিবেচনা করেই করেছে। এটা তো সচরাচর হয় না, এটা খুব পায়োনিয়ার একটা ব্যাপার ছিল আসলে, যে একজন খেলোয়াড় এবং বাংলাদেশ টিমের এখন ওয়ানডে টিমের ক্যাপ্টেন তার থেকেই আসা এবং প্রত্যেকটা প্লেয়ারদের সাথে তাদের আড্ডা বা যেটা ক্রিকেটের কথাও ছিল, ক্রিকেটের বাইরের কথাও ছিল,
এটা একটা বিরাট ব্যাপার এবং মানুষ আমার মনে হয় যে এই সময়টাতে টাইমের ওই 1 ঘন্টার শো গুলাতে ডেফিনেটলি এনজয় করেছে। যে কোনো ক্যাপ্টেনের জন্য ক্যাপ্টেনি করাটা চ্যালেঞ্জিং। আই ট্রাস্ট যে ও ভালো করবে এবং আমার দোয়া থাকার জন্য যাতে ও অনেক ভালো করে এবং বাংলাদেশ বর্তমানে যেখানে আছে ওয়ানডে ওর থেকে আরো আমরা সামনে এগোবো সেটাই আমি বিশ্বাস করি। আসলে আমরা কোথাও যেতে পারবো না, ঈদের দিন বাসায় থাকতে হবে। যেটা হয়েছে যে ফোনের মাধ্যমে আসলে বেশি যোগাযোগ হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন যারাই আছে বেশির কথা। এবং যে আপনার বর্তমান যুগে তো আমরা একটা কল্যাণে আমরা আসলে ভিডিও চ্যাট করতে পারি, সেই হিসাবে একটা সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, সামনাসামনি দেখা হয়নি বাট ফোনের মাধ্যমে দেখা হয়েছে, কথা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাবেক ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ কারাতে দলের সাবেক কোচ মোহাম্মদ হুমায়ুন কবির জুয়েল। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। অসুস্থতার কারণে 2 দিন আগে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনা পরীক্ষার পর রেজাল্ট নেগেটিভ এসেছিল, আবার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সকাল 8টার দিকে ইন্তেকাল করেছেন জুয়েল। মারা যাওয়ার পর জানা যায় তিনি করোনা পজিটিভ ছিলেন। মারা যাওয়ার সময় তিনি স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এবার এক নজরে প্রিমিয়ার লিগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় আরো 21 জনের মৃত্যু, শনাক্ত আরো 1666। ঈদের দ্বিতীয় দিন নগরীর পথে কমেছে মানুষের উপস্থিতি। অযথা জনসমাগম ভয়ানক বিপদ ডেকে আনছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। লকডাউন শিথিলে বিশ্বে দ্বিতীয় দফা সংক্রমণের শঙ্কা। সিরাজগঞ্জের যমুনায় নৌকাডুবি, 2 জনের মৃতদেহ উদ্ধার। লাদাখ সীমান্তে উত্তেজনা, মুখোমুখি ভারত ও চীনের সেনাদল। এবং আইসিসির নতুন নিয়ম মানা খুব কঠিন হবে বললেন সুজন। এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজে ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বর।